তুমি যতই লুকানোর চেষ্টা করো কিন্তু তুমি লুকাতে পারবে না। আমি যখন থেকে এসেছি না, তোমাকে অনেক চিন্তিত দেখলাম। না না, তেমন কোনো ব্যাপার নয়। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কিছু জানি না? তুমি এখনো রেশমিকে ভুলতে পারোনি। এখনো পর্যন্ত তোমার মনের মধ্যে আছে। আর ওই জন্যই তুমি এরম অবস্থায় আছো। একদম ঠিক বলেছো তুমি। আর কি জানো তো, আমি আমার মিষ্টি বউটাকে এরকম দুঃখে দেখতে পারবো না। এজন্য একটা বাচ্চার শূন্যতা একটা বাচ্চাই পূরণ করতে পারে। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম we should start planning. চলো এবার শুয়ে পড়ো, বিশ্রাম করো। জ্যোতি, তোমার ফোন বাজছে। হ্যালো, রং নাম্বার। যদি পঙ্কজের নামটা কবির দেখে ফেলতো তাহলে অন্য কোনো নাম দিয়ে সেভ করে রাখতে হবে নাম্বারটা। হ্যালো। তুমি রং নাম্বার বলে যখন ফোনটা কাটলে আমি তখন বুঝতে পেরে গেছিলাম তোমার সামনে কেউ আছে। তুমি আমার কথা শুনতে শুরু করেছো জ্যোতি। তুমি যদি এইভাবে আমার কথা শুনতে থাকো তাহলে তোমার মেয়েকে তুমি ফিরে পেয়ে যাবে। আচ্ছা, কে ছিল তোমার কাছে? কবির? ফোন কেন করেছো বলো? আমি জিজ্ঞেস করছি তোমার কাছে কে ছিল? কবির ছিল তো? হ্যাঁ, কিন্তু তাতে তোমার কি যায় আসে? একটা কথা তুমি জেনে রাখো, তুমি শুধু আমার জ্যোতি। আচ্ছা, তুমি কি করছিলে? তুমি কি বলবে তুমি কেন ফোন করেছো, নাকি আমি ফোনটা রেখে দেবো? আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবে না জ্যোতি। দেখো, আমি ফোন এই জন্যই করেছিলাম, তার কারণ আজকের ডিনার আমি তোমার সঙ্গেই করতে চাই। খুব বোর হয়ে গেছি একা বসে টেবিলে খাবার খেতে খেতে। তো রাত 8টার সময় চলে এসো। পঙ্কজ, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমি একটা পরিবারে থাকি, প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হয়। আমি সেদিনও মিথ্যে কথা বলে এসেছি। আর তো আরো একবার মিথ্যে বলে দাও। না, আমি পারবো না। ঠিক 8টার সময় জ্যোতি, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি আসবো না। তোমাকে আসতেই হবে জ্যোতি, সে তুমি নিজের ইচ্ছেতে আসো বা বাধ্য হয়ে। কি হলো সোনা, দুষ্টুমি করে না?
আরে দিদি, ওখানে কি করছেন? ওকে জামাটা পরাতে আমায় সাহায্য করুন না। দেখুন না, কিছুতেই এটা পরতে চাইছে না। আমার দুষ্টু ছেলে। ও কাঁদে না শোনা। আরে না না না, কাঁদে না বাবা, কাঁদে না। না না না, এই তো। ও কি হয়েছে, কেন কাঁদছো? তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও, মাকে এত বিরক্ত করো না। সমস্ত কাজকর্ম ছেড়ে এই বাড়ির বৌমারা একটা বাচ্চার পেছনেই পড়ে আছে। কাকিমা দেখুন না, জামাটা পরছেই না। আপনি তো পরাতে জানেন, ঠাকুরপোকে তো আপনিই বড় করেছেন না। এবার নিজের নাতিকেও জামাটা একটু এসে পরিয়ে দিয়ে যান না। এখনো পর্যন্ত এই সম্পর্ককে আমি মেনে নিইনি মেজ বৌমা। এরপরে মুখ খোলার আগে কথাটা মনে রেখো। হ্যাঁ বাবা, আমি পরে জামা পরিয়ে দেব। চুপ কর। কি হয়েছে, ওরা তো কাঁদছে কেন? বাচ্চারা এভাবেই কাঁদে, এভাবেই হাসে। তুমি বুঝবে না জ্যোতি, মা হনই তো এখনো। ভালোই হয়েছে মা হতে পারেনি। ডিভোর্সটা তো আমি মেনে নিয়েছি। প্রথম বিয়েতে ওর যদি কোনো বাচ্চা হয়ে থাকতো তাহলে এই বাড়িতে জায়গাই পেত না ও। তার মানে তুমি বাড়ির কাউকে বলোনি যে আমি 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 প্রেগনেন্ট ছিলাম? আমি একটা বাচ্চাকে জন্ম দিয়েছিলাম। আর না, বলিনি। তুমি আমাকে কথা দিয়েছিলে কবির, তুমি সবাইকে সব বলে দেবে। যদি তোমার বাড়ির লোক আমাকে মন থেকে মেনে নেয় তবেই আমরা বিয়ে করব। হ্যাঁ জ্যোতি, কথা দিয়েছিলাম, কিন্তু আমি বাবার কাছে গিয়েওছিলাম সব কথা বলতে। এসো, এখানে বসো বসো। তুমি তো জানো কি পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে। হয়তো তখন আমার ভালোবাসা স্বার্থপর হয়ে গেছিল, তাই আমি বলতে পারিনি। আর এমনি তো এটা তোমার পুরনো অতীত জ্যোতি, আমার এর সাথে কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, মানুষ অনেক সময় নিজেদের জন্য নিজের পরিবারের কাছে চুপ থাকে। অন্যায়টা তো অন্যায়, তাই না কবির? কাল যদি এই কথাটা কেউ জানতে পেরে যায় তাহলে আমাদের দুজনকেই অপমানিত হতে হবে। জ্যোতি, আমি তোমাকে অপমানিত হতে দেব না। আর তোমার মনে হয় তো এই সত্যিটা বলাটা খুব দরকার আমাদের? তাহলে ঠিক আছে, আমি বলে দেব। না তোমাকে অপমানিত হতে দেব, না আমি নিজে হব। তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবো। আর হ্যাঁ, নিজের মাথা উঁচু করে এটাই বলবো যে সব জানা সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসবো আর ভালোবেসে যাব। ঠিক আছে, চলো এবার বলে দিচ্ছি, এসো। না কবির,
আমি এই বাড়িতে আর কোনো রকমের কোনো অশান্তি করতে চাইছি না। এমনিতেও এখানে সবাই আমার উপর রেগে আছে। কখনো কেউ যদি এই কথাটা তোমার আর আমার মধ্যে থাকবে, কেউ কখনো এই ব্যাপারটা কিচ্ছু জানতে পারবে না। আর যদি জানতেও পারে, আমি আছি তোমার সাথে। দেখো, ওটা তোমার পুরনো অতীত, ভুলে যাও ওটা। আমরা দুজনে একটা নতুন লাইফ শুরু করেছি, তাই না? আর এই সম্পর্কে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমি আমার অতীতটা ভুলতে পারবো না কবির। কি করে এখন বলবো তোমাকে যে আমার সেই অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে? আমার মেয়ে, যাকে তুমি মৃত ভাবছো, সে বেঁচে আছে, আর ওকে আমি ফিরিয়ে আনতে চাই। কি হয়েছে দিদি? কবির বাড়ির কাউকে আমার প্রেগন্যান্সি নিয়ে কোনো কথা বলেনি। ও না বলার কারণটা আমি বুঝতে পারছি। কখনো কখনো আপনজনদের হারিয়ে ফেলার ভয় আমাদের মিথ্যে বলতে বাধ্য করে। আমিও তো সেটাই করছি, তাই না? খুব ভয় করছে আমার। আমি বুঝতে পারছি না যে... আমার পুরো বিশ্বাস আছে, কবিরবাবু সত্যিটা জানতে পারলে উনি আপনার সাথে নিশ্চয়ই থাকবেন। আমিও সেটা বিশ্বাস করি যে কবির আমার পাশে ঠিক থাকবে। কিন্তু বাড়ির লোকেদের কি হবে? আমি তো এটা নিয়ে ভয় পাচ্ছি যে ওরা কি আমার মেয়েটাকে মেনে নিতে পারবে। আমি তো এতটাই অসহায় যে পঙ্কজের হুমকির ভয় কবিরকে সত্যিটা বলতেও পারছি না। কি হয়েছে দিদি? তোমায় এত চিন্তিত লাগছে কেন? কালকে আমার আর সুমেরের মেডিকেল রিপোর্ট আসার কথা আছে। আমার খুব ভয় লাগছে। মা দুর্গা সব ঠিক করে দেবেন, আপনি শুধু মনে সাহস রাখুন। নবরাত্রি চলছে, মা আমাদের বাড়িতে রয়েছেন। মায়ের আগমনে জয় শুধুমাত্র সত্যের হবে, আপনি দেখবেন। মাথা খারাপ হয়ে গেছে এদের। আমার নিজের পৌরসত্বের উপর কোনো সন্দেহ নেই। আমি বাবা হতে সক্ষম, আর জয় আমি লাভ করব, আর হারবে এই মহিলা। জ্যোতি, এসো। এইসব ভালোবাসা।
আলো আছে। একটা ডায়লগ ঠিক মতো মনেই পড়ছে না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? পারছো না? আচ্ছা, এমনিতে আমার মনে ছিল না যে বিয়ের কিছু মাস পরে এত তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে তুমি। মনে আছে আমার, এই মুখের এই হাসিটা কোথায় হারিয়ে গেছে আর আমি এটাকে কিভাবে খুঁজে আনতে পারি। নিজের সন্তানের শূন্যতা অনুভব করছো, এই জন্য এই হাসিটা আছে না কোথায় হারিয়ে গেছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, আর আমি জানি বাচ্চার হাসির শব্দ তোমার মুখে আলো এমনভাবে ছড়িয়ে দেবে যেন 100টা বাল্ব জ্বলছে, আর ওই আলো আবার ভুলে গেছি, কিন্তু তুমি বুঝতে পারছো তো? দেখো, যদি যেই থাক তুমি কিন্তু ফোন রাখবে না। আমি জানি না রোশনির কি হয়েছে, সকাল থেকে কেঁদেই যাচ্ছে, ওর মাকে খুব মিস করছে। তুমি তাড়াতাড়ি এসো জ্যোতি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।